সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা জানব যে এসএসসি পরীক্ষায় বা এসএসসি গণিত পরীক্ষার ক্ষেত্রে কিভাবে ছাত্রছাত্রীরা খুব সহজে ভালো একটা রেজাল্ট করতে পারবে, 90 আপ মার্কস আনতে পারবে বা সব কিছু অ্যান্সার করতে পারবে এমসিকিউ প্লাস সৃজনশীল। সেই যে সাজেশন বা টেকনিক বলেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এখানে লিখে রেখেছি যে এসএসসির ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে যে অধ্যায়গুলো রয়েছে আমাদের বইতে, আমাদের যে বোর্ড বই ছিল সেই বইতে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর নাম এখানে আমি লিখে রেখেছি। দেখুন 17টি অধ্যায়। আমরা জানি গণিতের ক্ষেত্রে জেনারেল ম্যাথে এসএসসিতে টোটাল 17টি অধ্যায় রয়েছে। যে প্রথম অধ্যায়টি ছিল বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায়টি হচ্ছে বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায়টি হচ্ছে সূচক ও লগারিদম, পঞ্চম অধ্যায়টি হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে রেখা কোণ ও ত্রিভুজ, সপ্তম অধ্যায়টি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়টি ছিল বৃত্ত এবং নবম অধ্যায়টি ছিল ত্রিকোণমিতিক অনুপাত, দশম অধ্যায়টি ছিল দূরত্ব উচ্চতা এবং একাদশ অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। 12 নম্বর যে অধ্যায় সেটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, 13 নম্বর অধ্যায়টি হচ্ছে সসীম ধারা, 14 নম্বর অধ্যায়টি হচ্ছে অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা, 15 নম্বর অধ্যায়টির নাম হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, 16 নম্বর যে অধ্যায় সেটি হচ্ছে পরিমিতি এবং সর্বশেষ সপ্তদশ বা 17 নম্বর অধ্যায়টি ছিল পরিসংখ্যান। তো আমি এখন আলোচনা করব যে এই 17টি অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে সৃজনশীলের 60টি সৃজনশীলের ক্ষেত্রে 60টি সৃজনশীল আপনার কমন পড়বে এবং খুব সহজে আপনারা 60টি সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। এবং আমি সেই অধ্যায়গুলোর নাম এখন আমি বলবো। সো এখানে আমি প্রথমে বলবো আপনার হচ্ছে সেট ফাংশন। প্রথম অধ্যায়টি বাস্তব সংখ্যা, এটা সৃজনশীলের জন্য অত গুরুত্বপূর্ণ না। তো আমি যে সাজেশনগুলো বলবো যে প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন। দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন এখানে দুইটি পার্ট রয়েছে অধ্যায়ে, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2। 2.1-এ রয়েছে সেট সম্পর্কিত অঙ্ক আর 2.2-তে রয়েছে ফাংশন সম্পর্কিত অঙ্ক। তো এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে 2.1 এবং 2.2 খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কমন পড়ে যাবে। তারপর যে অধ্যায়টি পড়বেন সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এখানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আপনাদের 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5 টোটাল 5টি ভাগ রয়েছে তৃতীয় অধ্যায়ে। আমি বলবো যে প্রথম 4টি যে 3.1, 3.2, 3.3 এবং 3.4 এই প্রথম 4টি ভাগ যে ভালো করে পারবেন তার একটা সৃজনশীল 100% কমন। ঠিক আছে, সো এক্ষেত্রে এই 3.5 যেহেতু এটা পাটিগণিত টাইপ সেক্ষেত্রে এটা অত বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তারপরে যদি আপনার বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন যদি সময় থাকে। সেক্ষেত্রে মাস্ট যে 4টি অধ্যায়, যে প্রথম 4টি অধ্যায় সেগুলো অবশ্যই লাগবে এবং উৎপাদকী বিশ্লেষণের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই 3.3 এবং 3.4 ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর যে অধ্যায়টি করবেন সেটা হচ্ছে সূচক লগারিদম। চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম। চতুর্থ অধ্যায়ে আপনাদের 3টি পার্ট রয়েছে এসএসসিতে, 4.1, 4.2 এবং 4.3। এই 3টি পার্টই ভালো করে প্র্যাকটিস করবেন, অনুশীলনীর অঙ্কগুলো এবং উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। তারপর পঞ্চম অধ্যায়ের প্রয়োজন নেই, ষষ্ঠ অধ্যায়ের প্রয়োজন নেই, সপ্তম অধ্যায়টি ভালো করে করবেন। সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় জ্যামিতির জন্য, জ্যামিতিতে যদি আপনি 2টি সম্পাদ্য এবং উপপাদ্য থেকে 2টি সৃজনশীল টাস্ক করতে চান সেক্ষেত্রে অবশ্যই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের যে সম্পাদ্য এবং উপপাদ্য, সপ্তম অধ্যায়ে আপনারা পাবেন সম্পাদ্য আর অষ্টম অধ্যায়ে রয়েছে উপপাদ্য। এক্ষেত্রে এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের যে উপপাদ্যগুলো রয়েছে, সম্পাদ্যগুলো রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে সম্পাদ্যের ক্ষেত্রে অবশ্যই চিত্র খুব গুরুত্বপূর্ণ। চিত্র ভালো করে প্র্যাকটিস করবেন। যদি চিত্র পারেন তাহলে অঙ্কনের বিবরণ আপনি নিজেই লিখতে পারবেন। ঠিক আছে, আর উপপাদ্য ভালো করার ক্ষেত্রে অবশ্যই চিত্রের উপরে গুরুত্ব দেওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে। আপনাকে বুঝে উপপাদ্যটা বিশ্লেষণ করে প্রমাণটা বুঝতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে। 2বার বা 3বার যখন প্র্যাকটিস করবেন তখনই আপনাদের সেই উপপাদ্যগুলো মনে থাকবে। ঠিক আছে, অবশ্যই আমি জ্যামিতির ক্ষেত্রে বলবো সম্পাদ্য হোক উপপাদ্য হোক আগে সাধারণ নির্বাচন ভালো করে বুঝবেন, কারণ সাধারণ নির্বাচন ভালো করে না বুঝলে আপনি কোশ্চেনে ধরতেই পারবেন না যে কোন উপপাদ্য আপনার আসছে। ঠিক আছে, সেক্ষেত্রে আগে সাধারণ নির্বাচন ভালো করে বুঝে তারপরে চিত্র প্র্যাকটিস করে তারপরে হচ্ছে সম্পাদ্যের ক্ষেত্রে বিবরণগুলো একটু পড়বেন আর চিত্রটা মেইন ইম্পর্টেন্ট। আর উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণটা ভালো করে বুঝে অনেকবার প্র্যাকটিস করবেন, অনেকবার লিখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
আমাদের নবম অধ্যায়ে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। তো নবম অধ্যায়ের আমাদের দুইটি পার্ট রয়েছে, 9.1 এবং 9.2। সো এই দুইটি পার্টই ভালো করে প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতিতে ভালো করতে হলে অবশ্যই আপনাকে সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। গণিত মানে হচ্ছে সূত্র আপনার মাথায় একদম ফিক্সড থাকতে হবে, সেক্ষেত্রে আপনি অঙ্ক করতে পারবেন। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আরও বেশি করে সূত্র মাথায় রাখতে হবে, নাহলে আপনি কখনোই ত্রিকোণমিতির অঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে সূত্র প্র্যাকটিস করবেন, সূত্রগুলো মুখস্থ করে অঙ্ক প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই ত্রিকোণমিতির ক্ষেত্রে নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ত্রিকোণমিতি ভালো করতে পারবেন। সো এই নবম অধ্যায়ের ক্ষেত্রে 9.1 এবং 9.2 ভালো করে প্র্যাকটিস করতে হবে। অনুশীলনের অঙ্ক, উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ত্রিকোণমিতিক যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। এবং অবশ্যই দশম অধ্যায়, আমাদের নবম অধ্যায় এবং দশম অধ্যায় অনেক সময় কম্বিনেশন করে মিক্সড সৃজনশীল আছে, কারণ দুইটি রিলেটেড ত্রিকোণমিতির অঙ্ক। দশম অধ্যায়ের চ্যাপ্টারটি হচ্ছে দূরত্ব উচ্চতা। এটা খুবই সোজা একটা চ্যাপ্টার, জাস্ট আপনি যদি কোশ্চেনটা বুঝতে পারেন এবং সেই কোশ্চেনের আঙ্গিকে যদি চিত্রটা গঠন করতে পারেন, তাহলে আপনি ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র ব্যবহার করে সেই অঙ্কটি সলভ করতে পারবেন। সো এই দূরত্ব উচ্চতা ভালো করে প্র্যাকটিস করবেন এবং নবম অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে এই নবম এবং দশম থেকে অবশ্যই একটা সৃজনশীল কমন পাবেন মিনিমাম। তারপর হচ্ছে আমাদের এই একাদশ অধ্যায়ের প্রয়োজন নেই, দ্বাদশ অধ্যায়েরও প্রয়োজন নেই, আপনারা ত্রয়োদশ অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবেন। 13 নম্বর যে অধ্যায়টি রয়েছে সসীম ধারা, খুবই সোজা একটা চ্যাপ্টার সসীম ধারা। এখানে 2টা বা 3টা আপনাদের সূত্র রয়েছে, সেই ধারার অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে এখান থেকেও একটা সৃজনশীল কমন পেতে পারেন। তারপর চতুর্দশ যে অধ্যায়টি রয়েছে অনুপাত, সদৃশ্যতা, প্রতিসমতা, এটা প্র্যাকটিস করার প্রয়োজন নেই সৃজনশীলের ক্ষেত্রে। এবং পঞ্চদশ যে অধ্যায়টি রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, এটারও প্রয়োজন নেই, এটাও বাদ দিয়ে দিবেন। তারপর যেটা করবেন ষোড়শ অধ্যায় পরিমিতির আপনাদের 4টি পার্ট রয়েছে, 16.1, 16.2, 16.3 এবং 16.4। এই 4টি পার্ট বা 4টি যে সেকশন, 4টি অধ্যায় আপনাকে ভালো করে পড়তে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। পরিমিতির ক্ষেত্রে অনেক সূত্র রয়েছে, ক্ষেত্রফল সম্পর্কিত সূত্র ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে, চতুর্ভুজের ক্ষেত্রে রয়েছে, ট্রাপিজিয়াম, বিভিন্ন টাইপের সূত্র রয়েছে, বহুভুজী সূত্র রয়েছে। আপনার সবগুলো সূত্র ভালো করে বুঝে মুখস্থ করবেন, তারপরে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বিশেষ করে 16.2 এবং 16.4 ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে পরিসংখ্যান সপ্তদশ অধ্যায়। তো প্রত্যেক ছাত্রছাত্রী পরিসংখ্যান থেকে দেওয়ার চেষ্টা করে। পরিসংখ্যানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গড়, মধ্যক এবং প্রচুরকের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। গড়, মধ্যক, প্রচুরকের ক্ষেত্রে 2 টাইপের অঙ্ক রয়েছে, একটা হচ্ছে আপনাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্তের ক্ষেত্রে বেশিরভাগই এমসিকিউতে কোশ্চেন আসে বা ছোটো ছোটো কোশ্চেনগুলো আসে, আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বা শ্রেণীবৃত্তি দেয়া থাকলে সেক্ষেত্রে বড় বড় যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদের সূত্র রয়েছে। এই 2 টাইপের অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলেই সৃজনশীলের ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, এই 3টি যে চিত্রের যে অঙ্কগুলো রয়েছে ছক্কাগজের, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর এই আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা ভালো করার জন্য আপনাকে অবশ্যই জাস্ট 2টা জিনিস মনে রাখতে হবে, যে এক্স অক্ষ বরাবর কী থাকে আর ও অক্ষ বরাবর কী থাকে। মানে অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কী নেবেন আর ও অক্ষ বরাবর কী নেবেন, আয়তলেখের ক্ষেত্রেও সেম, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রেও সেম। এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার খুব সহজেই এই পরিসংখ্যানের অঙ্কগুলো করতে পারবেন। ঠিক আছে, সো আমি যেই চ্যাপ্টারগুলো দাগিয়ে দিয়েছি, এই যে দেখুন, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপর হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায়। এই যে কয়টি অধ্যায় আমি দাগিয়ে দিলাম দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি অধ্যায়। আমি 17টি অধ্যায় থেকে 10টি অধ্যায় আপনাকে বলে দিলাম। যদি এই 10টি অধ্যায়ের অঙ্ক ভালো করে পারেন, সত্যিকারে যদি ভালো করে পারেন, তাহলে আপনি 60টি সৃজনশীল 100% অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আর এই 10টি অধ্যায় কিভাবে পড়বেন সেই টেকনিকটিও আপনাকে আমি বলে দিচ্ছি। যে প্রথমে এই অধ্যায়গুলোর সূত্রগুলো আগে মুখস্থ করবেন। কি করবেন, আগে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে, এবং সাথে সাথে যাতে মাথায় চলে আসে ওইভাবে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার যে পয়েন্টটি, সেটা হচ্ছে উদাহরণ। প্রত্যেকটা এই যে 10টি অধ্যায় বললাম, এই 10টি অধ্যায়ের ক্ষেত্রে উদাহরণের অঙ্কগুলো এবং অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সকল অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবেন। যে এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট, ওই অঙ্কটা ইম্পর্ট্যান্ট না, এভাবে বাদ দেওয়া যাবে না।
এই 10টি অধ্যায়ের প্রত্যেকটা উদাহরণের এবং অনুশীলনীর অঙ্ক বুঝে বুঝে নিজে প্র্যাকটিস করবেন। অবশ্যই দেখে দেখে অঙ্ক করা যাবে না, নিজে চেষ্টা করতে হবে, তাহলে ভালো করতে পারবেন। আর থার্ড যে ট্রিক্সটি সেটা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে হচ্ছে সূত্র মুখস্থ করবেন, তারপর হচ্ছে উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো সলভ করার পরে আপনার হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই সৃজনশীল। এখন সৃজনশীল কোথা থেকে প্র্যাকটিস করবেন? বিভিন্ন টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপারগুলো থেকে মেড ইজি রয়েছে, সাপ্লিমেন্ট রয়েছে, এই বইগুলো থেকে আপনারা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো আগে সলভ করবেন, তারপরে হচ্ছে যে সময় পেলে স্কুলগুলো সলভ করবেন। এবং এই সৃজনশীল প্র্যাকটিস করার সময় অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে সলভ করার। যতটুকু সম্ভব প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। যদি একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পরেও না পারেন, সেক্ষেত্রে আপনি উত্তরমালা দেখে তারপরে বুঝে আবার করবেন। এভাবে যখন আপনি সূত্রগুলো পড়বেন, প্রত্যেকটা অধ্যায়ের উদাহরণ অনুশীলনীগুলো করবেন, সৃজনশীল প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এই 10টি অধ্যায় আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আপনি খুব সহজেই 60টি সৃজনশীল এখান থেকে কমন পেয়ে যাবেন এবং খুব সহজে অ্যান্সার করতে পারবেন। এবং আর আমি হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে বলবো, আপনার প্রত্যেকটি অধ্যায়ের ক্ষেত্রে যে বেসিক পার্টগুলো রয়েছে, সূত্র এবং ভিতরে যে বেসিক পার্টগুলো রয়েছে, সেগুলো আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই পড়বেন। মানে এই 17টি অধ্যায়ে আপনাকে একটু বেসিক পার্টগুলো পড়তে হবে। সেক্ষেত্রে আপনি সকল যে এমসিকিউ, যে 30টা এমসিকিউ আসে, সেগুলো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো সাজেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।